হ্যাঁ, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানাচ্ছি লাল সবুজ প্রকাশের পর্দায় প্রজন্মের জলবায়ু যোদ্ধা টকশোর প্রথম পর্বে। আমি ঐশিকা তাসনিম পুরোটা সময় তোমাদের সাথে থাকবো। আজকে আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ ইয়ুথ ক্লাইমেট অ্যাক্টিভিস্টের মধ্যে খুবই পরিচিত একটি মুখ, আল মামুন রাকিব ভাইয়া। আজকে আমরা ভাইয়াকে লাইভে পেয়ে খুবই আনন্দিত। ভাইয়া 2018 সাল থেকে লাল সবুজ সোসাইটিতে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে এবং বর্তমানে লাল সবুজ সোসাইটির ক্লাইমেট ইয়ুথ ইয়ুথ ক্লাইমেট ফোকাল হিসেবে আহ, ইয়ুথ ইয়ুথ ক্লাইমেট ফোকাল হিসেবে হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব ভাইয়ার কাছে। অনেক ধন্যবাদ ভাইয়া কেমন ঐশিকা। আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, এবং আজকে আহ প্রজন্মের জলবায়ু যোদ্ধার প্রথম পর্বে আসতে পেরে আরো অনেক বেশি ভালো আছি। তোমাকে ধন্যবাদ এরকম সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে ভাবার জন্য, বা এরকম একটা আয়োজন শুরু করার জন্য। আহ অনেক অনেক ধন্যবাদ তোমাকে এবং তোমাদেরকে। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া প্রোগ্রামে আসার জন্য। তো প্রথমে আমি যেটা জানতে চাবো যে ভাই, যদি নিজের সম্পর্কে কিছু বলতে, মানে কোথায় জন্মেছো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হয়ে ওঠার পিছনে গল্প। অনেক ধন্যবাদ ঐশিকা। আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠার একটা বড় পর্যায় পর্যন্ত আমি বরিশালের মেহেন্দিগঞ্জে ছিলাম। মেহেন্দিগঞ্জ সম্পর্কে যদি আমি তোমাকে বলি, মেহেন্দিগঞ্জ বরিশালের একটা উপজেলা, যেটা আসলে ওয়ান অফ দ্য ক্লাইমেট ভালনারেবল উপজেলাগুলোর একটি। মেহেন্দিগঞ্জ চারপাশে নদী এবং মাঝে ছোট একটা, এটাকে দ্বীপ উপজেলা বলতে পারো তুমি। সো আমার জন্ম এবং বেড়ে ওঠা আসলে ওই মেহেন্দিগঞ্জে, যেখানে আমি আসলে জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্ট গুলো, যদি বলো যে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন, এগুলার অতিরিক্ত মাত্রায় নদী ভাঙন, এইসব সবগুলো বিষয় কিন্তু আমি ওই আমার কমিউনিটিতে দেখে এসেছি। আমার আসলে জন্ম এবং আমি হাই স্কুল পর্যন্ত আমি আসলে মেহেন্দিগঞ্জে পড়াশোনা করেছি। এরপরে যেটা হয় যে আমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হব, তখন আসলে আমার ওই মেহেন্দিগঞ্জে আমার বাসা থেকে যদি বলি তোমাকে, আমার যেখানে আমার ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার সুযোগ ছিল, সেটা অলমোস্ট 6 থেকে 8 কিলোমিটার দূরে ছিল। তো আমাকে আসলে তখন বাধ্য হয়ে পড়াশোনা কন্টিনিউ করার জন্য আমাকে বরিশালে মুভ করতে হয়। এবং আমি আসলে যদি বলি যে তোমার জলবায়ু নিয়ে কাজ করার শুরুটা মূলত লাল সবুজ সোসাইটির হাত ধরেই। আমি যখন বরিশালে মুভ করি, তখন আমার একটা ফ্রেন্ড আছে, অনিন্দ্যর নাম। তো অনিন্দ্যর সাথে হচ্ছে গল্পে গল্পে হচ্ছে আমি জানতে পারি যে লাল সবুজ সোসাইটি নামে একটা অর্গানাইজেশন আছে, যারা অনেক ধরনের ভালো ভালো কাজ করে। তো আমি আসলে ওই সময়টাতে ওই লাল সবুজ সোসাইটির সাথে যুক্ত হওয়ার একটা আগ্রহ প্রকাশ করি, এবং ইভেন্চুয়ালি একদিন হচ্ছে কোন একটা প্রোগ্রামে যুক্ত হয়ে যাই। এবং সেখানে কাজ করতে করতে অনেক ধরনের কাজের শুরুতে জানতে পারি যে আসলে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন নিয়েও কিছু কাজ হয়। এবং গ্রাজুয়ালি আসলে এই বিষয়গুলো সম্পর্কে যখন আরো বেশি জানি, তখন আসলে আমি ওই যে আমি তোমাকে বললাম যে আমার জন্মস্থান মেহেন্দিগঞ্জ, সেইখানকার যে ইম্প্যাক্ট গুলো সেটার সাথে আসলে রিলেট করতে পারি, যে আসলে এই যে সমস্যাগুলো হচ্ছে, এটার জন্য আসলে জলবায়ু পরিবর্তনও কোনো না কোনো ভাবে দায়ী। তো এই যে রিলেশনটা, এটা আসলে আমি ফিল করতে পারি যে আমার কমিউনিটির মানুষের যে সাফারিংসটা, এই সাফারিংস এর জন্য অনেকাংশে আসলে জলবায়ু পরিবর্তন দায়ী। তো এইভাবেই আসলে আমার জন্ম এবং বেড়ে ওঠা যেহেতু একটা ক্লাইমেট ভালনারেবল কমিউনিটিতে, এবং লাল সবুজ সোসাইটির মাধ্যমে আমি এই বিষয়গুলো সম্পর্কে যখন জানতে পারি, তখন আসলে আমার এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার যাত্রাটা শুরু হয়। অনেক ধন্যবাদ। তো এরপর জানতে চাবো যে ভাইয়াকে আমরা দেখতে পারি যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হওয়ার পাশাপাশিও ফিল্ম মেকিং এবং ডকুমেন্টারি বেশ তো এই ইন্সপিরেশনটা ঠিক কোথা থেকে আসে? ঐশিকা, আসলে লাল সবুজ সোসাইটি সম্পর্কে আমাকে 2019 সালে বলতে বলা হয়েছিল যে আসলে লাল সবুজ আর কি ভাবনা। তো সেখানে আমি বলেছিলাম যে লাল সবুজ সোসাইটি আমার কাছে অনেকটা একের ভিতরে সব গাইড বইয়ের মতো, মানে হচ্ছে লাল সবুজ সোসাইটি অনেক অনেক বিষয় নিয়ে কাজ করে।
এই কাজ করার মাধ্যমে কিন্তু হচ্ছে এই যে এত এত কাজ তারই একটা, এই কাজগুলোকে হচ্ছে আহ ডকুমেন্টেশন করা বা এই কাজগুলার ছবি তোলা, ভিডিও করা, এই রেসপন্সিবিলিটি গুলো কিন্তু আমাদের ভলান্টিয়াররাই করে থাকে। তো 2018-19-এর দিকে যখন আমি আসলে কাজগুলো করতাম, তখন ছোট ছোট কিছু কাজ করা হতো, হয়তো কোনো ইভেন্টের ছবি তুলতাম, কোনো ইভেন্টে হয়তো ভিডিও করতাম। এবং ওই ছবি তোলার মানে আর এর পাশাপাশি আমাদের কিছু ইনিশিয়েটিভ ছিল, যেমন আমরা ফটো ওয়ার্ক করতাম মাঝে মাঝে। ফটোওয়ার্কটা হচ্ছে ধরো আমরা টিমের ভলান্টিয়াররা মিলে তাসিম ভাই মাঝে মাঝে বলতো যে ঠিক আছে চলো আজকে আমরা ফটোওয়ার্কে যাই, বা কেউ একজন হচ্ছে একটা উদ্যোগ নিত, তো আমরা সবাই ফোন নিয়ে জাস্ট রাস্তায় হাঁটতাম, হাঁটতে হাঁটতে হচ্ছে সবাই ছবি তুলতাম। এরপরে হচ্ছে হয়তো ইভিনিং এ আমরা সবাই এসে সবার ছবিগুলো দেখতাম এবং সবাই নিজেদেরটা জাজ করতাম যে ওকে এই ছবিটা সুন্দর হয়েছে, এটা ভালো হয়েছে, মানে এরকম ভাবে নিজেরা নিজেদের সাথে ডিসকাস করতাম। তো এই পর্যায়ে জাস্ট আমার আর অনেকের কাছ থেকে অনেক বেশি প্রশংসা পেতে শুরু করলাম যে আসলে আমি দারুণ ফটোগ্রাফি করি বা আমার ফটোগ্রাফিটা ভালো হয় বা আমি সুন্দর সুন্দর ছবি তুলি। তো এই এই যে ইন্সপিরেশন গুলা, এটা কিন্তু আসলে ফার্দার একটা কাজ করেছে যে ওকে তাহলে ট্রাই করে দেখি। এভাবে পরবর্তীতে যেটা হতো যে অনেক অনেক ইভেন্টে আমি ফটো তুলতাম, ভিডিও করতাম। তো এই জায়গা থেকে মূলত আমার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির ইন্টারেস্টটা গ্রো করে। এরপর 2019-এ যখন তাসিম ভাই ইউএন ইউএন ক্লাইমেট কনফারেন্সে যায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে, তখন আমরা ছোট কিছু ভিডিও করেছিলাম, ছোট ছোট ইউনিসেফের পেজ থেকে। পরবর্তীতে এটা ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেক বেশি প্রচার হয়। তো ওই সময়টা তো তাসিম ভাইয়ের সাথে অনেকটা সময় ধরে কাজ করা হয়েছে। আমরা আহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির শুট করতাম, কাজ করতাম। তো এইভাবে গ্রাজুয়ালি ছোট ছোট কাজের মাধ্যমে হচ্ছে যাত্রাটা শুরু হয়। এরপরে 2022-এ হচ্ছে একটা ইতালিয়ান টিমের সাথে রাইথির জন্য একটা ডকুমেন্টারি নির্মাণ করতে ওরা বাংলাদেশে এসেছিল। আমি অলমোস্ট 1 মাস আমি ওদের সাথে ঘুরেছিলাম। তো আমরা একদম এই ডকুমেন্টারির থ্রুতে হচ্ছে আমরা একদম ক্লাইমেট ভালনারেবল যে এরিয়া গুলো, তোমার পটুয়াখালী, কলাপাড়া, কুয়াকাটা, বরিশালের ওইদিকে মেহেন্দিগঞ্জ, আবার ওই দিক থেকে হচ্ছে তোমার সুনামগঞ্জ, ঢাকার কল্যাণপুর, মানে ওভারঅল বাংলাদেশের যে ক্লাইমেট ভালনারেবিলিটি, এইটা নিয়ে মূলত আমরা হচ্ছে ডকুমেন্টারিটা করি। এবং অলমোস্ট 1 মাসের মতো সময় আমি ইতালিয়ান আমার দুটো ফ্রেন্ড, মানে ওদের সাথে হচ্ছে প্রায় 1 মাসের মতো আমরা ঘুরে ঘুরে এই বিভিন্ন কমিউনিটি পর্যায়ের ভয়েস গুলো আমরা ক্যাপচার করি, এবং যেটা নিয়ে পরে হচ্ছে রাইতিরিতে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়। তো এই সময়টাতে আমি আসলে বলতে গেলে এই একটা লম্বা সময় যেহেতু ওদের মতো এক্সপার্টদের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যার ফলে হচ্ছে আমার তোমার ওই যে যে জানাশোনাটা বা কিভাবে একটা স্টোরিকে লাইক রুট পর্যায় থেকে একটা স্টোরিকে তুলে আনতে হয় এবং ওটাকে প্রসেসিং করে হচ্ছে একটা গল্পে নিয়ে আসতে হয়, এই টাইপের বিষয়গুলো আমি আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং হয় আমার আর কি। তো এই জায়গাটায় আসলে আমার ইন্টারেস্ট আরো বেশি গ্রো করে। আমি আসলে এখন যদি বলো আসলে ফিল্ম মেকিং বা ফটোগ্রাফি এটা আমার প্যাশন। তো যদিও এটাকে লাইক প্রফেশনালি হয়তো ওইভাবে করার সুযোগ হয়নি বা ওইরকম ভাবে ইচ্ছাও হয়তো এখনো নেই, বাট যদি বলতে চাও আসলে এটা আমি করতে এনজয় করি। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা বিশেষ করে ডকুমেন্টারি ফিল্ম মেকিং, এটার উপরে আমার হচ্ছে একটা অন্য ধরনের আগ্রহের জায়গা আছে এবং আমার মনে হয় যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যেটা বললাম তোমাকে যে আমরা বাংলাদেশ আসলে ক্লাইমেট চেঞ্জের ফলে অনেক বেশি ভালনারেবল, এবং আমাদের মার্জিনালাইজ কমিউনিটির মানুষরা হচ্ছে সব থেকে বেশি ভালনারেবল, বাট তাদের ভয়েসটা কিন্তু তুলে আনা হয় না বা তাদের ভয়েসটা সবাই শুনতে পায় না। তো এই জায়গাটাতে আসলে এই ডকুমেন্টারি আর ফিল্ম মেকিংটা যদি আরো বেশি চর্চা করা হয় বা আমি যদি সেই সুযোগটা পাই, তাহলে আমি আসলে একদম তৃণমূলের যে গল্পগুলা, তুমি যদি মনে করো সাতক্ষীরার ওই শ্যামনগর, ওই বরিশালের মেহেন্দিগঞ্জ, ভোলা, মনপুরা, এইসব জায়গার মানুষ কিভাবে ভালনারেবল, এরা কিভাবে জলবায়ু পরিবর্তনে প্রভাবিত হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে তুলে আনতে হবে। এবং এদের যে ভয়েস, এদের যে ডিমান্ড, এদের যে ভালনারেবিলিটি, এই গল্পটা কিন্তু আমাদের সবার কাছে তুলে ধরতে হবে। তো এই কারণে আমি চাচ্ছি যে এইটা নিয়ে হচ্ছে যদি আবারও ভবিষ্যতে সুযোগ পাই, সেই সময় হয়, তাহলে হয়তো আবারও আমার এই প্যাশনটাকে নিয়ে আমি আরেকটু বেশি কাজ করার চেষ্টা করব। ধন্যবাদ ঐশিকা। খুবই ইন্সপায়ারিং ছিল আসলে গল্পটা। তো ভাইয়াকে আমরা দেখতে পারি যে ইউথ পলিসি অ্যাডভোকেটিং নিয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। তো এটার বিষয়ে আমাদের যদি তরুণ প্রজন্মকে কিছু অ্যাডভাইস তুমি দিতে।
ওশিকা, অ্যাডভোকেসি বিষয়টা অনেক উপর লেভেলের। লাইক আমি যতটুকু করি এটা যে অনেক বড় আকারের অ্যাডভোকেসি করি বা এরকমটা না। বাট আমি চেষ্টা করি হচ্ছে যেহেতু আমাদের অর্গানাইজেশনের থ্রুতে বা ওভারঅল পার্সপেক্টিভে আমার হচ্ছে কিছু জায়গায় সুযোগ হয়, কিছু পলিসি মেকারদের সাথে হয়তো কথা বলার সুযোগ হয় বা কোনো কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার সুযোগ হয়। তো ওই জায়গাটাতে আসলে আমি চেষ্টা করি যে আমাদের ইউথদের যে পার্সপেক্টিভ সেটাকে আসলে তুলে ধরে। যেমন আমি যদি তোমাকে বলি, এখন বাংলাদেশ ডেমোগ্রাফিক্যাল ডিভিডেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমাদের ইয়ুথরাই হচ্ছে আমরা সব থেকে বেশি এই মুহূর্তে জনসংখ্যার। সো আমাদের এই যে এত বড় একটা জনশক্তি বা জনসংখ্যা, এই জনসংখ্যাটাকে আমি জনশক্তি বলবো যদিও। সো এই জনশক্তির যে বয়েস বা এই জনসংখ্যার যে বয়েস, তাদের যে নিড, তাদের যে ডিমান্ড, এটা কিন্তু আসলে অলমোস্ট কোনো সেক্টরে প্রতিফলিত হয় না। আমাদের যে ভয়েস এটা আসলে পলিসি মেকারদের কান পর্যন্ত পৌঁছায় না। ধরো একজন জলবায়ু পরিবর্তনের বিষয়টা আসলে বিভিন্ন জনগোষ্ঠীর ক্ষেত্রে বিভিন্ন ভাবে প্রভাবিত করে। লাইক এটাকে হচ্ছে তুমি জেন্ডার রেসপেক্ট থেকে দেখলে আসলে নারী পুরুষদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভাবে এটা প্রভাবিত করে, আবার আমাদের তরুণদের একভাবে প্রভাবিত করে, শিশুদের আরেকভাবে প্রভাবিত করে। সো এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির যে ভালনারেবিলিটি, এটার জন্য কিন্তু ইনক্লুশনটা অনেক বেশি জরুরি। এটা পলিসিতে যদি এই ইনক্লুশনটা না থাকে, তাহলে কিন্তু তোমার ওই পলিসি আসলে সর্বজন গ্রহণযোগ্য হওয়ার পসিবিলিটি কম থাকে। যেমন হচ্ছে, মনে করো একটা পলিসি গ্রহণ করা হলো, সেটা হয়তো আমাদের যারা পলিসি মেকার আছেন তারা তাদের মতো করে করলেন, তাহলে সেটাতে কিন্তু তোমার যে নিড, আমার যে নিড, সেটা আসলে ফুলফিল হওয়ার পসিবিলিটি কম থাকে। তো এই কারণে আমি চেষ্টা করি যে যে কোনো বিষয়ে আমাদের ইয়ুথদের যে ডিমান্ড, যেহেতু আমি হচ্ছে একটা লম্বা সময় ধরে ইয়ুথদের সাথে, ইয়ুথ অ্যাজ এ ইয়ুথদের সাথে কাজ করি বা আমাদের ইয়ুথদের যে নিড সেটা বোঝার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আসলে আমি যখন সুযোগ পাই আমি চেষ্টা করি যে ওই অ্যাডভোকেসিটা করার, যে আমাদের কোন বিষয়গুলো আমাদের ইয়ুথদের দাবি, কোন বিষয়গুলো। আর এখন যে সময়, এখন তো জানোই যে আমরা ইয়ুথদের যে ক্যাপাবিলিটি সেটা নিয়ে আসলে এখন হয়তো কেউ প্রশ্নই তুলবে না আমাদের এই মুভমেন্টের পরে। লাইক আমরা ইউথ একত্রিত হলে হয়ে কি করতে পারি সেটা হয়তো এই মুভমেন্টের পরে পুরো নেশন সেটা দেখতে পেরেছে। আমরা একটা কোঠা রিফরমেশন মুভমেন্টকে আমরা একদম আমাদের পুরো সিস্টেম রিফরমেশনে নিয়ে এসেছি। এবং এখন অনেক বেশি আশাবাদী, আমার মনে হয় যে সর্বস্তরের মানুষ ইয়ুথদেরকে নিয়ে অনেক বেশি আশাবাদী। এবং আমাদের ইয়ুথদের উপরে অনেক বেশি একটা এক্সপেকটেশনও কিন্তু চলে এসেছে। তো আমি আসলে আমার জায়গায় আমি খুবই ছোট পরিসরে আমি জাস্ট অ্যাজ এ ইয়ুথ, অ্যাজ এ ইয়ুথ অ্যাক্টিভিস্ট বলবো হয়তো সর্বোচ্চ। সো আমি চেষ্টা করি যে আমার যতটুকু সুযোগ হয় সেই জায়গাটা আসলে ইয়ুথদের এই পার্সপেক্টিভ গুলো নিয়ে অ্যাডভোকেসি করার। থ্যাংক ইউ, শিকা। থ্যাংক ইউ। তো এখন জানতে চাবো যে লাল সবুজ সোসাইটিতে যুক্ত হওয়ার গল্পটা। ঐশিকা, আমি তোমাকে অলরেডি বলেছি যে আমি আসলে ওই যে ইন্টারমিডিয়েটের আর পরবর্তী সময় আমি যখন বরিশাল শহরে চলে আসি, সেখানটাতে আমার ফ্রেন্ড অনিন্দ, যে হচ্ছে লাল সবুজ সোসাইটিতে আগেও কাজ করতো, ওর মাধ্যমে আসলে একদিন একটা ইভেন্টে যুক্ত হওয়া। এবং ইভেন্টে যুক্ত হওয়ার পরে আসলে ওখানে এসে দেখলাম যে অনেক ধরনের সুন্দর সুন্দর কাজ হয় এবং অনেক ধরনের কাজ হয় অনেক। এটা একটা পরিবার, মানে আমি যখন লাল সবুজের ফার্স্ট ডে আসি, আমার আসলে আমি যেটা বুঝতে পেরেছি যে আসলে এটা মোর দেন অর্গানাইজেশন, এটা হচ্ছে একটা পরিবার, যেখানে আমাদের ওই সময় বরিশাল টিমে যারা ছিল সবাই একটা ফ্যামিলির মতো ছিল। লাইক এখানে আর আমি অনেকগুলা নাম বলতে পারবো, আমি নাম মেনশন করতে চাচ্ছি না, আমরা সবাই মিলে একটা পরিবারের মতো ওই সময়টাতে ছিল। তো আমার অনেক ভালো লাগে এবং আমার মনে হয় যে আসলে কাজের পরিবেশটা বা ভলান্টিয়ারিজম প্ল্যাটফর্মটা এরকমই হওয়া উচিত, এরকম একটা প্ল্যাটফর্মই আমি খুঁজতেছিলাম। তো যেটা হয় যে ওই সময় ওই বিভিন্ন ছোট ছোট কাজের মাধ্যমে যুক্ত হওয়া, এরপরে গ্রাজুয়ালি হচ্ছে ছোট কাজ, এরপরে হচ্ছে আমি কিছু কিছু জায়গায় লিডারশিপ পর্যায়েও আমাকে কিছু রেসপন্সিবিলিটি পালন করতে হয়। এইভাবেই আসলে শুরু শুরু করা, ওই যে নিজের ভালো লাগা, নিজের প্যাশন, পাশাপাশি হচ্ছে লাল সবুজ সোসাইটির যে স্ট্রাকচার, এইটাই আসলে মানে শুরুতে তো তুমি হচ্ছে আমি বলবো না যে শুরুতে আমি জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক কিছু জানতাম বা ভলান্টিয়ারিজম নিয়ে অনেক কিছু জানতাম। আমি জাস্ট এমনিতেই
অ্যাজ এ কি বলবো এটাকে, জাস্ট এমনিতেই কোনো কিছু না জেনে না বুঝে আসলে নিজের ভালো লাগা থেকে যুক্ত হয়েছি। বাট একটা সময় পরে যখন নিজের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় যে আসলে এই জায়গাটাতে আমার ইমপ্রুভ হচ্ছে। আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম, আমি আজকে তোমার সাথে অনেক বেশি হয়তো কথা বলছি, বাট আমি যদি বলি যে আমি অর্গানাইজেশনে যুক্ত হওয়ার আগে আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। আমি জাস্ট সারাদিন বাসায় বসে নিজের ল্যাপটপে হয়তো মুভি দেখতাম, গেমস খেলতাম, এইসব করেই কিন্তু বেশি একটা সময় কাটতো। আমি আসলে অনেক বেশি মানুষের সাথে একটা সময় পর্যন্ত কমফোর্টেবল ছিলাম না নিজের ফ্রেন্ড সার্কেলের বাইরে। বাট অর্গানাইজেশনে এসে দেখলাম যে আমি আসলে এই জিনিসগুলো আমার ডেভেলপ হচ্ছে। দেন হচ্ছে নেটওয়ার্কিং হচ্ছে অনেক বেশি, যেমন তুমি মনে করো যে এখন লাল সবুজ সোসাইটিতে অলমোস্ট 32 টিমস আছে। দেন নেপালে, দেশের বাইরেও আমাদের কানেকশন আছে। সো এই যে বিষয়গুলা, এই যে ওভারঅল যে নেটওয়ার্কিং, ওভারঅল নিজের স্কিল ডেভেলপমেন্ট, ওভারঅল একটা গাইডেন্স, একটা কন্টিনিউয়াস গাইডেন্স পাওয়ার, ধরো এখানে সিনিয়র যারা আছে তাসকিন ভাই বা আদার্স যারা আছে এরা কিন্তু কন্টিনিউয়াস আমাদেরকে পুশ করে। সেটা যদি আমি তোমার ক্ষেত্রেও বলি, দেখো যে তুমিও এখন ফিল করো যে আজকে হয়তো তুমি আজকে হোস্টিং করতেছো, এই জায়গায় তাসকিন ভাই তোমাকে ব্যাকিং থেকে হ্যাঁ ওশিকা তুমি পারবা, তুমি করো। বা এই যে লাল সবুজ সোসাইটির এই বিষয়গুলো সবাই সবার উপরে, যখন হয়তো আমি নিজেও ভাবতাম যে আসলে এটা কি আমাকে দ্বারা পসিবল হবে কিনা, তখন হয়তো আমার নিজের উপর ট্রাস্ট না থাকলেও লাল সবুজের ওই ট্রাস্টটা ছিল, তাসকিন ভাই হয়তো বলেছে যে না তুমি পারবা, করো। সো ওইভাবে করে করে কিন্তু নিজের স্কিলটা গ্রো করেছে। সো জাস্ট যুক্ত হয়েছে কোনো কিছু না জেনে না বুঝে, বাট হচ্ছে পরবর্তীতে কন্টিনিউ করে গেছি যখন নিজের আন্ডারস্ট্যান্ডিং এ মনে হয়েছে না ইটস এ গুড প্ল্যাটফর্ম এন্ড আই নিড দিস প্ল্যাটফর্ম। এন্ড এইভাবেই হচ্ছে মূলত পরবর্তীতে ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কাজ করা, এবং এইভাবেই আসলে একটা সময় কখন যে ওভারঅল মানে এটা একটা অস্তিত্বের সাথে জড়ে গেছে, এটা আসলে একটা সময় পরে এসে এখন হয়তো রিকল করলে মনে হয় যে আর কিভাবে কিভাবে হয়ে গেল। বাট এইভাবেই আসলে যুক্ত হওয়া। হ্যাঁ, লাল সবুজ সোসাইটি আসলেই একটা গ্রো করার জায়গা। অনেক পার্সোনাল ডেভেলপও হয়, সোশ্যাল অনেক ডেভেলপও হয়। তো আমরা দেখে থাকি যে লাল সবুজ সোসাইটি বিভিন্ন কার্যক্রম করে থাকে। তো এখন ক্লাইমেট অ্যাকশন নিয়ে লাল সবুজ সোসাইটি বর্তমানে কি কি কাজ করছে? ঐশিকা, আমাদের আসলে শুরু থেকেই আমরা দুইটা বিষয়কে বেশি গুরুত্ব দিতাম একদম শুরু থেকে, যেটা ছিল যে ক্লাইমেট অ্যাওয়ারনেস এবং ক্লাইমেট এডুকেশন। শুরুর দিকে আমি যদি বলি, ক্লাইমেট অ্যাওয়ারনেস নিয়ে আমাদের বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ছিল। আমরা হচ্ছে তোমার বিশেষ করে স্কুলে কলেজে আমাদের অনেক ক্যাম্পেইন ছিল। আমরা ক্লাইমেট এডুকেশনের জন্য আমরা হচ্ছে বিভিন্ন সেশন আয়োজন করতাম। আমরা ডিবেট কম্পিটিশন আয়োজন করতাম, লাইক হচ্ছে ইন্টার স্কুল ডিবেট চ্যাম্পিয়নশিপ। দেন হচ্ছে আমরা ন্যাশনালিও দুইটা ডিবেট চ্যাম্পিয়নশিপ করি, যেখানে অলমোস্ট 64টা টিম আমাদের সাথে যুক্ত হয়েছিল। এর পাশাপাশি প্রতিনিয়ত হচ্ছে আমাদের লার্নিং হাব ছিল, যেখানে হচ্ছে আমরা এই জলবায়ু বিষয়ে বিভিন্ন ধরনের আহ শর্ট কোর্স টাইপের করতাম, যেখানে স্কুলের বাচ্চাদেরকে আসলে কি জলবায়ু পরিবর্তন কি, এটার ফলে কি ইম্প্যাক্ট হচ্ছে, আহ এবং হচ্ছে আমরা এটাকে কিভাবে মিটিগেট করতে পারি, কিভাবে এটার সাথে অ্যাডাপ্ট করতে পারি, এই বেসিক বিষয়গুলোর উপরে আমরা হচ্ছে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করতাম। পাশাপাশি বিভিন্ন ধরনের স্কুল ক্যাম্পেইন ছিল আমাদের, যেটাতে হচ্ছে আমরা প্লাস্টিক নিয়ে প্লাস্টিক নিয়ে এখন অনেক বেশি কথা হচ্ছে, বাট আমরা হচ্ছে প্লাস্টিক মার্কেট নামে আমাদের একটা ইনিশিয়েটিভ ছিল, যেটা আন্ডারে আমরা বিভিন্ন জেলায় স্কুলগুলোতে হচ্ছে একটা প্লাস্টিক অ্যাওয়ারনেস সেশন করতাম, যেটার মাধ্যমে হচ্ছে বাচ্চাদেরকে প্লাস্টিকের কি কি ধরনের ক্ষতিকর দিক আছে সেটা সম্পর্কে জানাতাম। দেন কিভাবে আসলে প্লাস্টিকের 3R, যেটা রিডিউস, রিসাইকেল, রিউজ, এই যে আহ, বিষয়গুলো এগুলো সম্পর্কে হচ্ছে ওদেরকে জানাতাম। দেন হচ্ছে কিভাবে প্লাস্টিকের কনজাম্পশন কমানো যায়, সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে কিভাবে করা যায়, এসবের উপরে ওদেরকে আমরা হচ্ছে একটা বেসিক ধারণা দিতাম। এরপরে যেটা হতো যে আমরা প্লাস্টিক মার্কেটের মাধ্যমে ওদের হচ্ছে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেটাকে হচ্ছে আমরা নিয়ে এসে ওদেরকে ইন রিটার্ন পরিবেশ বান্ধব গিফট দেই আমরা। সো এইরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে আসলে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, আমাদের যে শিশুরা আছে, এদেরকে আসলে বিভিন্ন ওয়েতে, লাইক এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির জন্য ডিফারেন্ট ডিফারেন্ট মেথড আমরা ছিল। এবং যার আসলে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তোমার এই যে আমাদেরকে আমাদের যে প্রজন্ম, আমাদের যে শিশুরা, আমাদের যে ইয়তরা, এদেরকে যুক্ত করে বা যুক্ত রেখে এদেরকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে একই সাথে সচেতনতা সৃষ্টি করা এদের মধ্যে। এবং আরেকটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে এদেরকে জলবায়ু পরিবর্তন বিষয়টা কি আসলে, এটার ফলাফল কি হচ্ছে, কেন হচ্ছে,
এটাকে কিভাবে আমরা বন্ধ করতে পারি বা এটার সাথে কিভাবে নিজেদের খাপ খাইয়ে নিতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু জানা অনেক বেশি জরুরি। সো আমরা শুরুর থেকে দুইটা কাজ করি, একটা হচ্ছে ক্লাইমেট অ্যাওয়ারনেস আর একটা হচ্ছে ক্লাইমেট এডুকেশন। এবং ভেরি রিসেন্টলি আমরা আরো দুইটা কাজ আমাদের সাথে যুক্ত হয়েছে, যার ভিতরে একটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন। আমরা অ্যাডাপ্টেশন নিয়ে একদম অ্যাকশন নিয়ে একটা কাজ আছে আমাদের মেহেন্দিগঞ্জে এখন, যেটা আছে যে লোকাল লেড অ্যাডাপ্টেশন ফরম্যাটে আমরা যেটা করেছি যে আমরা তোমার ওখানকার যে কৃষকরা আছেন তাদের আসলে, মেহেন্দিগঞ্জের কথা আমি তোমাকে অলরেডি বলেছি যে অনেক বেশি নদী সেখানে। তো ওখানে কি হয়, রিসেন্ট ইয়ার গুলোতে আসলে জলবায়ু পরিবর্তনের যে ইম্প্যাক্টটা সেটা তুমি ওইসব কমিউনিটিতে গেলে একদম বুঝতে পারবে, যে বছরে 4টা 5টা বন্যা হয় ওখানে। তো ওখানকার যে অবস্থান, ওখানে মানুষ কিন্তু সবার একটা করে পুকুর ছিল, যারা এবং মাছের চাহিদার একটা বড় অংশের যোগান কিন্তু ওই পুকুর থেকে আসতো। এবং বাট এই যে রিসেন্ট ইয়ার গুলোতে যে বন্যা হচ্ছে এটার সাথে কিন্তু তারা কোনোভাবে নিজেদের অ্যাডাপ্ট করে নিতে পারছিল না। বন্যায় একটা বছরে 4টা 5টা বন্যায় আসলে তাদের পুকুরে যে মাছ ছিল ওই মাছগুলো হয়তো বন্যার পানি নিয়ে যেত, যার ফলে কি হতো, ওরা আসলে ওই মাছ চাষের প্রতি আগ্রহটা হারিয়ে ফেলছিল। তো আমরা যেটা করি যে ওই কৃষকদের সাথে আলোচনা করি যে আসলে ওদের সমস্যাটা কি, এটার সমাধান কি কি হইতে হতে পারে, এইসব নিয়ে আলোচনা করি। এবং আমাদের এন থেকে আমরা ওদেরকেও কিছু সাপোর্ট দিই। এবং ওদের যে থট প্রসেস, ওদের যে চিন্তা ভাবনা সেটার সাথে কানেক্ট করে আমরা কিন্তু ওদের নেতৃত্বে, লোকাল নেতৃত্বে হচ্ছে আমরা তোমার ওখানে অ্যাডাপ্টেশনের একটা প্রজেক্ট করি, যেটার আন্ডারে আমরা ওখানে ফ্লোটিং মানে ড্রাম এবং নেট দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করি বাঁশের সাহায্যে। এবং যেটা নিচে হচ্ছে আমরা মাছ চাষ করি এবং উপরে সবজি চাষ করি। তো এইটা হচ্ছে আমাদের একটা অ্যাডাপ্টেশন নিয়ে আমাদের প্রথম কাজ। এবং এটা আসলে একটা ইম্প্যাক্টফুল কাজ বলে আমি মনে করি। এবং আমার বিশ্বাস যে এটাকে আসলে আমরা মেহেন্দিগঞ্জের মতো এইরকম সেম যে জায়গাগুলো আছে যেখানে এই সেম টাইপের ভালনারেবিলিটি, ওইসব জায়গাগুলোতে আমরা আসলে এই টেকনোলজিটাকে আহ স্কেলিং স্কেল আপ করার একটা সুযোগ আমাদের আছে, এবং আমরা সেই চেষ্টা করব। এর পাশাপাশি আমরা এখন তোমার বিভিন্ন ধরনের পলিসি এবং নেগোসিয়েশনের যে জায়গাটা, পলিসির অ্যাডভোকেসির যে জায়গাটা, সেই জায়গাটা তো আমরা এখন আস্তে আস্তে চেষ্টা করছি কাজ শুরু করার। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভোকেসি সেশন আয়োজন এবং হচ্ছে এই টাইপের বিভিন্ন অ্যাডভোকেসি নিয়েও আমরা হচ্ছে রিসেন্টলি কার্যক্রম শুরু করার চেষ্টা করছি। তো এই হচ্ছে মোটামুটি ঐশিকা আসলে আমাদের অনেক ধরনের কাজ, যার ভিতরে আমি যদি তোমাকে আরো কিছু ইভেন্ট রিকল করে দিই, যে আমাদের লাস্ট চিলড্রেন্স ক্লাইমেট সামিট, যেটাতে আসলে আমরা অলমোস্ট বরিশালের 400, তুমিও ছিলে সেটাতে আই থিঙ্ক। তো বরিশালের 400 শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা হচ্ছে একটা ডে লং সামিট করি, যেটাতে আসলে এটা বাংলাদেশের মধ্যে, আমি ভুল না করলে হচ্ছে অফলাইনে এরকম আয়োজন হয়তো আমরাই প্রথম করেছিলাম। তো সেখানে হচ্ছে ওদেরকে এই জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো সম্পর্কে ওদেরকে বিভিন্ন ইন্টারেক্টিভ ওয়েতে জানিয়েছি। এরকম কুয়াকাটাতে আমাদের হচ্ছে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমের একটা অ্যাক্টিভিটি ছিল লম্বা সময় ধরে। ওখানকার লোকাল স্টেক হোল্ডারদেরকে ইনক্লুড করে আমরা হচ্ছে ওখানে কিভাবে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমটাকে এনশিওর করা যায়, এবং পলিসি লেভেলে ওখানকার যারা লোকাল গভর্নমেন্টের স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে বিভিন্ন ধরনের সেমিনার আয়োজন করে, বিভিন্ন ধরনের কনসালটেন্সি আয়োজন করে আসলে কিভাবে একটা ইকো ফ্রেন্ডলি পলিসি ওই দিকটাতে এনশিওর করা যায়, এবং কিভাবে এটাকে সাস্টেন করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন কার্যক্রম ছিল। তো এইরকম বিভিন্ন ধরনের কার্যক্রম আসলে লাল সবুজ সোসাইটিতে আছে। আমি হয়তো বলতে গেলে লাইক আমাদের এই মুহূর্তে যে 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 ধরনের কাজ করি সেগুলো বলতে হলে হয়তো 1-1.5 ঘন্টা চলে যাবে। তো আমি শর্ট সময়ের ভিতরে চেষ্টা করেছি যতটা আহ তোমার সাথে শেয়ার করা যায়। আহ এই তো। তো কাজগুলো আসলেই শুনে মনে হলো খুবই এফেক্টিভ। আহ এরপর আমি জানতে চাবো যে এই যে লাল সবুজ সোসাইটিতে এত বছর ধরে আছো, মানে কোনো স্মরণীয় অভিজ্ঞতা যদি শেয়ার করতে আমাদের সাথে। ঐশিকা, আমাদের তো অনেক ধরনের অভিজ্ঞতা, মানে কি বলবো, লাল সবুজ সোসাইটিতে আমাদের, আমি যদি রিকল করি, হাজার হাজার লাখ লাখ অভিজ্ঞতা। আমি আসলে এই মুহূর্তে 1-2-5টা বলে আসলে শেষ করা যাবে না। আমরা আসলে আহ লাল সবুজ থেকে এত এত ধরনের বিষয় জেনেছি, বা আমরা এত এত মানুষের সাথে কানেক্টেড হয়ে কাজ করেছি, বা এত এত ইভেন্ট করেছি। তো হাজার হাজার অভিজ্ঞতা আমাদের। যেমন ধরো আমি যদি তোমাকে একটা অভিজ্ঞতা বলি, যেটা হচ্ছে আমরা লাল সবুজ থেকে ট্যুরে যাই, মাঝে মাঝে হচ্ছে আমাদের গ্র্যান্ড ট্যুর হয়, যেখানে অনেকগুলা টিম থেকে আমাদের ভলান্টিয়াররা সবাই একত্রিত হই। আমরা আমরা বিভিন্ন জায়গায়, চিটাগং এর সীতাকুণ্ড, বাঁশবাড়িয়া, দেন হচ্ছে এরকম বিভিন্ন, মহামায়া লেক, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা ট্যুর দেই। তো যেটা হয় যে আমরা 2019-এর দিকে আমরা একটা গ্র্যান্ড ট্যুর হয়, যেটাতে তোমার আমরা অলমোস্ট
ঢাকা টিম, নারায়ণগঞ্জ টিম, দেন হচ্ছে বরিশাল টিম, চিটাগং টিম, এরকম অনেকগুলো টিম মিলে হচ্ছে আমরা ওইবার ট্যুরটা দেই। সো ট্যুরের আগে আগে যেটা হয় যে বরিশাল থেকে হচ্ছে এনশিওর করছিলাম যে কারা কারা যাবে। তো সেখানে মো আপু আর ইশরাত আপু দুজন হচ্ছে যাওয়ার আগ্রহ প্রকাশ করে বরিশাল থেকে, নূপুর আপু ছিল। সো যেটা হয় যে মো আপু হচ্ছে একটু অসুস্থ ছিল তখন। তো আমার কাছে মনে হচ্ছিল যে চন্দ্রনাথ পাহাড়ে আমাদের মানে চেক লিস্টে ছিল যে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তো আপুর যে ফিজিক্যাল কন্ডিশন ছিল ওই সময়টাতে, তো আমার কাছে আমরা একটু কনফিউজ ছিলাম যে আপু কি পারবে কি পারবে না। বা আমরা প্রায় 7-8 দিন বা 6-7 দিন থাকবো, তো এতটা লম্বা সময় আপু অসুস্থ হয়ে যাবে কিনা, তো এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা ভাবছিলাম। তো ভেবে ভেবে হচ্ছে আমি আর ইশরাত আপুকে কল দিই যে আপু এরকম এরকম মৌ আপু তো অসুস্থ, আপু কি পারবে যেতে? তো আপু হচ্ছে বলতেছিল হ্যাঁ পারবে, সমস্যা নাই। আমি বললাম যে আপু তো অসুস্থ, উম, আমরা তো একটু ভয় পাচ্ছি যে আপুকে নিয়ে গেলাম পরে যদি অসুস্থ হয়ে যাবো। আপু বলে যে না কোনো সমস্যা নেই, আপু পারবে, তুমি কোনো চিন্তাই করো না। তো আমি তো ওকে, ঠিক আছে তাহলে আর কি করার, ইশরাত আপু যেহেতু বলছে, তো আমি ভাবলাম ওকে। তো পরে যেটা শুনলাম যে আমি আসলে ইশরাত আপু মনে করে আমি মৌ আপুকে ওই কল দিয়েছি, মানে মৌ আপুকে কল দিয়ে তাকেই বলতেছি আপু মৌ আপু কি পারবে? তো মৌ আপু আমাকে ওটা বুঝতে না দিয়ে মৌ আপু বলতেছে যে না মৌ আপু পারবে, তুমি চিন্তা করো না, ইয়ে করো। তো এইরকম অনেক ধরনের গল্প, আমি তোমাকে কয়টা বলে শেষ করতে পারবো না, মানে এরকম অসংখ্য ধরনের গল্প। আমরা আসলে কাজ করি, সবসময় আমরা চেষ্টা করি যে কাজটা যাতে একটু কাজের মধ্যে মজা থাকে, বা হচ্ছে আমরা একটু কাজটা যাতে এনজয় করতে করতে করি। আমরা হচ্ছে তোমার আমার একদম শুরুর দিকের যদি বলি, শুরুর দিকের হচ্ছে আমরা 21শে ফেব্রুয়ারিতে আমরা একটা প্রোগ্রাম করি, আমরা বর্ণ মিছিল করি। তো ওইটাতে যেটা হয় যে ককশিট কেটে কেটে আমরা বর্ণমালা তৈরি করি। তো আগের দিন রাতে হচ্ছে আমরা কাজ শুরু করি। আমি, তাসকিন ভাই, অনিন্দ ছিল আই থিঙ্ক, হৃদিতা ছিল, কায়ম ভাই ছিল, এরকম 3-4 জন ছিল আর কি, 4-5 জন। তো যেটা হয় যে আমরা সন্ধ্যার পরে আমাদের, তখন আমাদের অফিসে ছিল না ওইভাবে, আমরা প্যাসিফিক কম্পিউটারের উপরে হচ্ছে একটা জায়গা নিয়ে সেখানে আমরা এরকম ভাবে করছিলাম। তো যেটা হয় যে সন্ধ্যার পরে হচ্ছে সবাই চলে যায়, তখন আমি, তাসকিন ভাই আর কায়ম ভাই 3 জন হচ্ছে জাস্ট থাকি। আমরা রাত্রে বসে বসে কাজ করতে করতে সব শেষ করতে আমাদের অলমোস্ট 3:30টার বেশি বেজে যায় রাতে, 4টার মতো আই থিঙ্ক। তো যেটা হয় যে ওই সময় বাসায় যেতে হবে। বাসায় মানে আমাদের 3 জনের বাসা আবার 3 দিকে। তো যেটা হয় আমি বাসায় তোমার একা একা ফিরি ওই 4টার সময়। তোমার বরিশালে গোরস্থান রোড একটা জায়গা আছে, ওখানে একটা গোরস্থান আছে। তো আমি যখন ওই গোরস্থানের পাশ দিয়ে আসছিলাম, মানে আমার মনে হয় যে ওয়ান অফ দা, মানে বরিশালে আমার যতগুলা রাতের এক্সপিরিয়েন্স আছে তার ভিতরে হয়তো ওইটা আমার অন্যতম একটা রাতের এক্সপিরিয়েন্স। 3:30 4টার সময় আমি হচ্ছে একা একা হেঁটে তোমার প্রস্থানের পাশ দিয়ে, আমার বাসা তখন কলেজ এভিনিউতে আমার বাসা ছিল, আমি কলেজ এভিনিউতে যাচ্ছিলাম। তো এরকম অনেক অনেক আসলে ইন্টারেস্টিং গল্প আছে, এরকম অনেক অনেক ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স আছে, ভালো এক্সপিরিয়েন্স আছে, খারাপ এক্সপিরিয়েন্স আছে। ইয়া। উম, মানে দুটো এক্সপিরিয়েন্স শুনে আমার খুবই ভালো লাগলো। প্রথমটা খুবই মানে মজার ছিল, শুনতে খুবই ভালো লাগছিল। তো এরপর আমি জানতে চাবো যে বাংলাদেশের তরুণরা আসলে জলবায়ু কর্মী হিসেবে কতটা ভূমিকা রাখতে পেরেছে এবং কতটা ভূমিকা আসলে ভবিষ্যতে রাখতে পারবে বলে তুমি মনে করো? ওশিকা, আমার মনে হয় যে আমি আশাবাদী, এবং বর্তমানে আমাদের তরুণরা অনেক বেশি কাজ করছে, অনেক বেশি ভালো ভালো কাজ করছে, এবং আমাদের চারপাশে অনেকেই এই জলবায়ু বিষয়টা নিয়ে কাজে আগ্রহ প্রকাশ করছে, বা অনেকে হচ্ছে ভালো ভালো ইফেক্টিভ কিছু কাজ করছে, শুধু ন্যাশনালি না, ইন্টারন্যাশনালিও আমাদের এখন অনেক তরুণরা ইন্টারন্যাশনালি অনেক ভালো ভালো কাজ করছে, অনেক ইম্প্যাক্টফুল কাজ করছে, এবং তাদের ইন্টারন্যাশনালি একটা ভয়েস রেজ করার সুযোগ তাদের আছে। তো এই জায়গাটাতে আমাদের রিসেন্ট সময়টাতে আসলে অনেক বেশি কাজ হচ্ছে। তবু আমার কাছে যেটা মনে হয় যে আমরা বাংলাদেশ যেহেতু যদি বলি তোমার ভালনারেবিলিটির দিক থেকে একদম উপরের দিকে, তো আসলে আমাদের কাজটাও বেশি করতে হবে, আমাদের তরুণদেরকে আসলে এই জায়গাটাতে আরো বেশি, যদিও এখন ভালো কাজ হচ্ছে বাট আমি মনে করি না যে এটা কোনোভাবে সাফিসিয়েন্ট। আমাদের আরো অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, আমাদের আরো বেশি ভয়েস রেজ করতে হবে, আমাদের আরো বেশি অ্যাকশন ধর্মী কাজ করতে হবে। লাইক শুধু ডিসকাশন করলাম, মুভমেন্ট করলাম, এটা একটা পার্ট, এটার পাশাপাশি কিছু সলিউশন নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। আমরা একটা লম্বা সময় ধরে হচ্ছে সবাই মনে করতে যে লাইক তরুণরা হচ্ছে বা অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে এরা শুধু রাস্তায় চিল্লাবে, স্ট্রাইক করবে। এখন বিষয়টা কিন্তু ওইরকম না, আমরা চিল্লানোর পাশাপাশি আমার মনে হয় যে আমরা বিশেষ করে ইয়ুথ যে অর্গানাইজেশন গুলো আছে আমাদের আসলে কাজের জায়গায় হচ্ছে এই বিষয়টাকে নিয়ে আসতে হবে। আমাদের
বিভিন্ন সমস্যার সলিউশন নিয়ে আসতে হবে, যেমন লাল সবুজ সোসাইটি মেহেন্দিগঞ্জের একটা সমস্যার সমাধান নিয়ে কাজ করছে। আমরা এইরকম ভিন্ন ভিন্ন আমাদের ওয়াটার স্কারসিটি আছে, আমাদের স্যালিনিটি ইস্যু আছে, আমাদের বিভিন্ন ধরনের এই যে ফ্লাড হচ্ছে, ফ্লাডে দেখো এবার ফেনীতে আহ এখন কুড়িগ্রাম ওই সাইডটাতে হচ্ছে, মানে ফেনীর লাস্ট বন্যায় দেখেছো যে হাজার হাজার ইউথরা কিন্তু কোটি কোটি টাকার ফান্ড কালেক্ট করেছে, এবং সবাই সেখানে যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমার মনে হয় যে আহ আমাদের এই জায়গাগুলোতে ইউথদের কন্ট্রিবিউশন আমি মনে করি যে অনেক বেশি, রিসেন্ট সময়টাতে অনেক বেশি কন্ট্রিবিউট করছি আমরা তরুণরা। বাট আমার মনে হয় যে এই কন্ট্রিবিউশনের জায়গাটা আরো বেশি আছে আমাদের, যেহেতু আমরা ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি, এবং আমরা ইয়ুথরাই কিন্তু বেশি ভালনারেবল। সো আমার মনে হয় যে এই জায়গাগুলোতে আমাদের কাজের সুযোগ অনেক বেশি আছে, এবং আমাদেরকে আরো অনেক বেশি কাজ করতে হবে এই জায়গাগুলোতে। আমি আশাবাদী, এট দ্য সেম টাইম আমি আশাবাদী এটা নিয়েও যে আমাদের তরুণদের তরুণরা আরো বেশি এগিয়ে আসবে। ঐশিকা। যে আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ ঐশিকা, আমি শুনতে পাচ্ছি তোমাকে। হ্যাঁ, একটু নেটওয়ার্ক ইস্যু হয়েছিল। তো মানে আমরা এফেক্টিভ করতে গেলে কাজ, তরুণ হিসেবে আমরা কাজগুলোকে এফেক্টিভ করতে হলে কি কি পদক্ষেপ নিতে পারি? ঐশিকা, ইফেক্টিভলি কাজ করতে হলে ফার্স্ট থিং যেটা, সেটা হচ্ছে আমাদের তরুণদেরকে অনেক বেশি জানতে হবে, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি বুঝতে হবে। আসলে যেটা হয় যে আমরা অনেক কিছু জানি না, আমি নিজে অনেক কিছু প্রতিনিয়ত শিখছি, প্রতিনিয়ত জানার চেষ্টা করছি। যেটা হয় যে ক্লাইমেট নিয়ে কাজ করা বা জলবায়ুর বিষয়টা আসলে উম আমার মনে হয় যে কোনো কিছু না জেনে না বুঝে, আসলে তুমি যদি এখন যেটা হয় যে অনেক ক্ষেত্রে আমরা শুরুটা হয়তো করি কোনো কিছু না জেনে না বুঝে, দ্যাটস গুড, মানে শুরুটা হচ্ছে। বাট আমার মনে হয় যে তুমি যদি ইফেক্টিভলি কাজ করতে চাও, সেক্ষেত্রে আসলে তোমাকে এই বিষয় নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে, অনেক বেশি জানতে হবে, বিষয়গুলো বুঝতে হবে। যেমন তুমি যদি না জানো যে আসলে ক্লাইমেট জাস্টিস কি, তাহলে তুমি আসলে স্ট্রাইকে দাঁড়িয়ে আমরা হয়তো চিৎকার দিতে পারবো যে উই আর জাস্টিস, ক্লাইমেট জাস্টিস। বাট এই জায়গায় আমি আসলে জানি না যে ক্লাইমেট জাস্টিসটা কি, জাস্টিসটা কে এনশিওর করবে, কিভাবে এটা এনশিওর হবে। এই বিষয়গুলো আমাদেরকে আসলে অনেক বেশি নিজেদের জানাশোনার জায়গাটা ডেভেলপ করতে হবে। আবার আরেকটা জিনিস যেটা হয় যে আমরা এখন আমি হয়তো তোমাকে কিছুক্ষণ আগে বলেছি যে পলিসি মেকিং এ আমাদের ইউথদের কন্ট্রিবিউশন খুবই কম, বা পলিসি মেকিং এ আমাদের ইউথদের ইনক্লুশন খুবই কম। এট দ্য সেম টাইম এটাও ট্রু যে আমরা ইউথরা আসলে অনেক বেশি, মানে কন্ট্রিবিউট করার যোগ্যতা কতটুকু আমাদের আছে, সেটাও হয়তো একটা বিষয়। তো আসলে ওই লেভেলে কাজ করতে হলে যে এই যোগ্যতাটুকু প্রয়োজন, সেটাও আসলে আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমাদেরকে যে এখন কপে হয়তো আমরা ইউথরা অনেকটা যাচ্ছি, আমরা হয়তো বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাচ্ছি, ন্যাশনালি বিভিন্ন পলিসি ডায়ালগে আমরা অ্যাটেন্ড করছি। এবং আমাদের ভিতরে অনেকে এই কাজগুলো অনেক ভালোভাবে করছে, তারা অনেক বেশি স্কিল, তারা অনেক বেশি জানাশোনা আছে তাদের, এবং তারা আহ, জেনে বুঝে সুন্দরভাবে এই কাজটা করছে। বাট এই সংখ্যাটা আরো বেশি হওয়া প্রয়োজন। আমার মনে হয় যে আমি নিজেও চেষ্টা করি, আমি নিজে খুবই কম জানি, খুবই কম বুঝি, বা আমার মনে হয় যে আমার নিজেরও এখনো জানাশোনার অনেক জায়গা আছে, এবং আমি চেষ্টা করি প্রতিনিয়ত এটাকে আরো ডেভেলপ করার। তো আমার মনে হয় যে আমাদের যারা ভবিষ্যতেও আমাদের যে ইয়তরা আসবেন এই সেক্টরে কাজ করার জন্য, আমার মনে হয় তাদের ফার্স্ট থিং যেটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে এই বিষয় নিয়ে অনেক বেশি পড়াশোনা করতে হবে। আগে যে যে ধরনের কাজ হয়েছে, প্যারিস এগ্রিমেন্টে কি হয়েছে, আহ মানে এই যে বিষয়গুলো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে মুজিব পার্সপেক্টিভ, আহ এরকম বিভিন্ন ধরনের প্ল্যান আছে, দেন হচ্ছে আমাদের ন্যাপ আছে, এইরকম বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা যেগুলো, এইগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আমাদের এনডিসি আছে, এনডিসি তে আসলে আমরা কোন নীতিগুলো কিভাবে, আমাদের পলিসিটা বর্তমানে কোন পর্যায়ে আছে, এটা আসলে কতটা আমাদের ইয়ুথদের জন্য কতটা কতটা গ্রহণযোগ্য, আমাদের শিশুদের জন্য এটা কি বলা আছে। আমি যত মানে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে হচ্ছে অনেক বেশি জানাশোনা থাকতে হবে, তাহলে যেটা হবে আসলে আমাদের যে ডিমান্ডটা সেটা আমরা ক্লিয়ারলি প্রেজেন্ট করতে পারবো। এবং আমরা যখন জেনে বুঝে কোথাও একটা কথা বলবো, তখন কিন্তু এইটার ভ্যালিডিটি আরো বেশি থাকবে। তো আমার আমার মনে হয় যে আসলে নতুন যারা এই কাজ করতে আসার আগ্রহ আছে, ইটস গুড টু স্টার্ট, বাট এট দ্য সেম টাইম হচ্ছে আমাদের এই লার্নিং এর জায়গাটা এনশিওর করতে হবে। হুম। তো
বর্তমানের একজন জলবায়ু কর্মী হিসেবে তুমি কি মনে করো যে আমরা কি কোনো ভবিষ্যতে কি কোনো আদৌ পরিবর্তন দেখতে পাবো? ঐশিকা, আহ এটা একটু কঠিন রিপ্লাইটা দেয়া, কারণ হচ্ছে এখন অনেক ধরনের কাজ হচ্ছে, অনেক বেশি ডিসকাশন হচ্ছে। বাট আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমার মনে হয় যে অ্যাকশনটা খুব কম হচ্ছে। আমরা একটা লম্বা সময় ধরে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আমরা। কপের হচ্ছে এই বছর নভেম্বরে আমাদের 29তম মানে কনফারেন্স অফ দ্য পার্টিস এর যে সম্মেলন সেটা হবে, বা COP 29 হবে। তো এরকম ধরো একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা এই জলবায়ু পরিবর্তন এবং এই জলবায়ু পরিবর্তনে কি করা যায়, কি করছি, কি হবে, এইসব বিষয় নিয়ে আমরা অনেক বেশি ডিসকাশন করছি। বাট আমার কাছে মনে হয় কি যে এই পরিমাণ অ্যাকশন থাকা দরকার ছিল আসলে। আমরা বলি যে আমরা হচ্ছে 1.5 ডিগ্রির ভিতরে তাপমাত্রাটাকে আর কন্ট্রোল করব, বা আমরা হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে 1.5 ডিগ্রি এবং সর্বোচ্চ 2 ডিগ্রি পর্যন্ত আমরা যে তাপমাত্রার নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা, সেটা অর্জনের জন্য আমাদের আসলে যা যা করা দরকার সেটা আমরা কতটুকু করছি সেটা নিয়ে হয়তো আমাদের ভাবার বিষয় আছে। এবং এইভাবে চলতে থাকলে আমরা তো আমি যেটা মনে করি যে আসলে কোনোভাবে এটা সম্ভব না আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জন করা। তো এই জায়গায় কিন্তু আমাদেরকে আরো বেশি অ্যাকশন নিতে হবে, আমাদেরকে আহ আরো বেশি আসলে এই যে ফসিল ফুয়েল নিয়ে আমাদের এত কথা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি, আমরা এত বেশি কার্বন নিঃসরণ করছি, এই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এই জায়গাগুলোতে আমাদের আহ তরুণ প্রজন্ম, আমাদের শিশু, আমাদের ওল্ডার জেনারেশন, আমাদের নারী পুরুষ, মানে আমার মনে হয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে আসলে শতভাগ কন্ট্রিবিউশন দরকার, শতভাগ জনসংখ্যার কন্ট্রিবিউশন দরকার। এবং এই জায়গাটা আসলে কোনো গ্রুপকে, লাইক আমরা যেটা হয় যে আমরা যদি ভাবি যে এটা নিয়ে হচ্ছে নারীদেরকে কম অগ্রাধিকার দেব, পুরুষদেরকে কম অগ্রাধিকার দেব, বা ইয়ুথদেরকে কম অগ্রাধিকার দেব, এরকমটা না। বিষয়টা হচ্ছে আমার মনে হয় যে এটা একটা সামষ্টিক বিষয় হওয়া দরকার, এবং এই সামষ্টিক ভাবে সবাই মিলে এটাকে নিয়ে কাজ করতে হবে। আবার এটা তো একটা বৈশ্বিক সমস্যা। তুমি যদি মনে করো যে কালকে থেকে কোনো একটা দেশ এটা নিয়ে অনেক বেশি সিরিয়াসলি কাজ করলো, তাহলে কিন্তু পরিবর্তনটা সম্ভব হবে না। এটা তোমার ওই ইউএসএ তে বসে কেউ কার্বন নিঃসরণ করলে ওইটার ইম্প্যাক্টও কিন্তু আসলে বাংলাদেশ বসে আমাদেরকে পোহাতে হবে। সো লাইক এটা একটা গ্লোবাল সমস্যা, এটা একটা গ্লোবালি সমাধান প্রয়োজন, সকলের একত্রিত হয়ে সমাধান প্রয়োজন। বাট সেই সমাধানের দিকে আমরা কতটুকু যাচ্ছি সেটা নিয়ে আসলে আমি কিছুটা সন্দিহান। আমি আসলে আশাবাদী, আমি সবকিছু নিয়ে আশাবাদী থাকতে চাই। বাট এখন পর্যন্ত আমাদের যে অ্যাকশন, তাতে আমি আসলে কি বলবো, আমি আসলে এটা নিয়ে অনেকটাই ভীত, বা আমি আসলে এটা নিয়ে অনেকটাই হতাশ বলতে পারো। যে আমি আসলে যেভাবে বিষয়গুলো হওয়ার দরকার ছিল, আমি ছোট জ্ঞানে আমি বা যতটুকু জানি, সেটাতে মনে হয় যে বিষয়টা ঠিক সেভাবে হচ্ছে না, এটা বৈশ্বিকভাবে হচ্ছে না। তো এই জায়গাগুলোতে আমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং আমাদের তরুণ জেনারেশন যারা আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে এই জায়গাগুলোতে আরো বেশি ভূমিকা পালন করার। এবং বৈশ্বিক ভাবে, লাইক যে আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে কিন্তু আমরা আছি, আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে, আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কিন্তু এখন বৈশ্বিক নাগরিক। আমাদের সাথে বিভিন্ন দেশের তরুণদের সাথে কমিউনিকেট করার সুযোগ আছে, এবং আমাদের যে পার্সপেক্টিভ সেটা শেয়ারের সুযোগ আছে। তো আমাদেরকে আসলে এটা শুধু ন্যাশনালি বা রিজিওনালি না, এটা আমাদেরকে একদম রুট পর্যায় থেকে, একদম মার্জিনালাইজ কমিউনিটি থেকে একদম বৈশ্বিক পর্যায়ে হচ্ছে এটা নিয়ে ডিসকাশন আমাদেরকে চালিয়ে যেতে হবে, এবং এটা নিয়ে আমাদের অ্যাকশন চালিয়ে যেতে হবে বলে আমি মনে করি। তো আমি মনে করি যে ওভারঅল আমরা আসলে এখনো ঠিক পথে নেই, বা আমরা এখনো যে পথে আছি এভাবে আগাতে থাকলে আসলে আমাদের যে লক্ষ্যমাত্রা এটা অর্জন করা অনেক বেশি কঠিন হয়ে যাবে। বাট আমি আশাবাদী, আমি আশা রাখি যে আগামীর যে প্রজন্ম, আমরা আমরা সবাই মিলে হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো এই জায়গাগুলোতে। তো ভাইয়া এখন জানতে চাবো যে একজন জলবায়ু কর্মী হিসেবে কি কখনো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে, মানে সোজা বাংলায় আমরা যাকে বলি যে কোনো উটকো ঝামেলা? ঐশিকা, উটকো ঝামেলা বলতে ওইরকম ভাবে যে আসলে খুব ডিফিকাল্ট ঝামেলার ভিতর আমি আসলে এখন পর্যন্ত মনে করতে পারছি না যে কখনো করেছিলাম কিনা। বাট যেটা হয় যে সোশ্যাল ওয়ার্ক, আমি আহ, একটু বড় পার্সপেক্টিভ থেকে বলি, শুধু ক্লাইমেট নিয়ে না, বাট সোশ্যাল ওয়ার্ক বিষয়টা আসলে আমাদের চারপাশে এখনো ওয়েল এস্টাবলিশড না। মানে মানুষ ভলান্টিয়ারিজমটা অনেক বেশি জানে, বা ভলান্টিয়ারিজম বিষয় নিয়ে অনেক বেশি
ইন্টারেস্টেড, এরকম না বিষয়টা। ইয়ুথদের ভিতরে এটার একটা জাগরণ হয়েছে, বা আমাদের ইয়ুথরা এখন অনেকে ভলান্টিয়ারিজমের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত। বাট যেটা হয় যে আমাদের ম্যাস পিপল বা আমাদের কমিউনিটি পর্যায়ে আসলে এই বিষয়গুলাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট এখন পর্যন্ত করা হয় না। যেমন তোমার ধরো এরকম হলো, হয়তো আমরা কোনো একটা কাজের জন্য আমরা একটা কমিউনিটিতে গিয়েছি, আমরা কোনো একটা কমিউনিটিতে হয়তো ক্লিনিং ক্যাম্পেইন করছি। সো সেখানকার মানুষ ভাবে যে ওকে, এরা মনে হয় সিটি কর্পোরেশন থেকে টাকা পয়সা, সরকার থেকে টাকা পয়সা নিয়ে আইসা এখন এখানে জাস্ট দেখানোর জন্য কিছু একটা করে যাচ্ছে। তো এরকম ভাইবা তারা হয়তো ওখানে কিছু ব্যাড কমেন্ট করে। বা ধরো আমাদের টি শার্টটা আর মানে আমাদের টি শার্টের যে কালার, এটা আসলে অনেক দূর থেকেও দেখা যায়। তো মাঝে মাঝে অনেকে মনে করে যে সবাই একসাথে টি শার্ট পরে কোথাও যায়, তখন অনেকে মনে করে হয়তো কোনো কোম্পানির থেকে, সিম কোম্পানি থেকে আসছে কিনা, বা কোন কোন জায়গা থেকে আসছে। তো এটা মানে সব কমিউনিটি, আমি সব জায়গায় মানে যেটা ওভারঅল কমন পার্সপেক্টিভ যেটা দেখেছি সেটা হচ্ছে যে আহ, যেসব জায়গায় এইসব ভলান্টিয়ারিজমের এক্সেস কম, বা যেসব জায়গা হচ্ছে এটার প্র্যাকটিসটা কম, সেখানে মানুষ সামহাও মনে করে যে ওকে, এরা কারা, কোথা থেকে আসছে, কি উদ্দেশ্য নিয়ে আসছে। এটা নিয়ে তাদের হয়তো কিছু বিরূপ মন্তব্য অনেককে শুনতে হয়। আমি খুব বেশি শুনেছি সে বিষয়টা এরকম না, বাট এটা একটা সমস্যা আছে। আবার এটার বিপরীতটাও আছে। অনেক কমিউনিটিতে অনেক ওয়েল ওয়েল সাপোর্টেড হয়। যেমন আমি যদি তোমাকে একটা এক্সপিরিয়েন্স বলি, আমরা হচ্ছে 2019 অথবা 2020 আমরা একটা ঘূর্ণিঝড়ের জন্য হচ্ছে আমরা পাকেরগঞ্জে যাই। তো ওখানকার ঘূর্ণিঝড় চলাকালীন সময় আমরা ডিসি অফিস থেকে অ্যাসাইন্ড হয়ে বাকেরগঞ্জে আমাদের লাল সবুজের একটা টিম যায়। তো সেখানে যেটা হয় যে আমরা ওখানকার মানুষদেরকে অ্যাওয়ার করছিলাম যে ঘূর্ণিঝড়টা এই রুট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা আশ্রয় কেন্দ্রে যান। তো এরকম বিভিন্ন জায়গায় আমরা হচ্ছে ওনাদেরকে এই বিষয়ে অ্যাওয়ার করি। তো একটা পর্যায়ে হচ্ছে একটা খুব ছোট একটা বাসার সামনে গিয়ে আমরা এরকম বলি, যেটা হচ্ছে একদম খুব ছোট, মানে তোমার কি বলবো, এটা তাল পাতার অথবা নারিকেল পাতার হচ্ছে একটা ছাউনি ছিল, খুব ছোট একটা কুড়িঘর টাইপের। একটা মহিলা জাস্ট ওখানে ছিল। তো ওখানে হচ্ছে ওনাকে যখন এটা আমরা শেয়ার করি, তখন সে অনেক দোয়া দেয়, সবার মাথায় হাত টাত বুলিয়ে, যে তোমরা না বললে, আমার তো টিভি নেই, আমার তো রেডিও নেই, আমি তো শুনতে পেতাম না। তো এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আছে। ভালো এক্সপিরিয়েন্সই আমার কাছে মনে হয় বেশি। আর দু একটা এরকম উটকো ঝামেলা যেটাকে তুমি বললা, এরকম যে একটা, আসলে আমার মনে হয় ভলান্টিয়ারিজমের সাথে যারা আছে, ছোট বড় সবাইকে কম বেশি আসলে এক্সপিরিয়েন্স হতে হয়েছে। মানে অনেকটা মিক্সড রিয়াকশন সোসাইটি থেকে আসে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন জানতে চাবো যে আহ, আমাদের সমাজের তরুণরা বাদে মানে অন্য স্তরের মানুষরা ঠিক জলবায়ু পরিবর্তনটাকে কিভাবে তারা দেখছে বা কিভাবে তারা নিচ্ছে আসলে। ওশিকা, আমরা হচ্ছে রিসেন্টলি একটা রিসার্চ করি, বেয়ার ফুট রিসার্চ, খুব ছোট পর্যায়ে আমরা বরিশালের লঞ্চঘাট এলাকার 5টা কমিউনিটির উপরে আমরা রিসার্চটা করি, যেখানে আমরা 270টা পরিবারের ডেটা কালেক্ট করি। এবং ওই রিসার্চের একটা আউটপুট আমরা যেটা পাই সেটা হচ্ছে তোমার 91% মানুষ যারা হচ্ছে তোমার এই জলবায়ু পরিবর্তনের ফলে ভিকটিম, লাইক যারা হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ইদার মাইগ্রেন্ট হিসেবে ওই বস্তি এরিয়াতে আসছে, অথবা তারা তাদের জীবিকার পরিবর্তন করেছে এই জলবায়ু পরিবর্তনের ফলে। সো এই কমিউনিটির, 5টা কমিউনিটির যারা হচ্ছে সরাসরি ডিরেক্ট ভিকটিম, তাদের ভিতরে আমরা যেটা দেখতে পাই যে তাদের ভিতরে 91% আসলে জানেই না যে জলবায়ু পরিবর্তন কি, বা ক্লাইমেট চেঞ্জ কি, বা ক্লাইমেট চেঞ্জের ফলে তাদের এইসব সমস্যাগুলো হয়েছে, বা কোনো না কোনো ভাবে ওইটার সাথে তাদের যে আহ তাদের যে ভালনারেবিলিটি বা তাদের যে লস, এটার সাথে আসলে জলবায়ু পরিবর্তন কোনো না কোনো ভাবে রিলেটেড। এটা 91% মানুষ জানেই না। মানে সো এটা কতটা অ্যালার্মিং, তোমার ধরো বুঝতেই পারছো। তো আসলে এইটা অনেকটা ম্যাস পিপলের, আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন যদি বাদ দিয়ে আমরা কথা বলি, আমি ছোট সময় আমার গ্রামেও আমি যেটা শুনেছি যে নদী ভাঙন হচ্ছিল অনেক বেশি। নদী ভাঙনটা যতটা স্বাভাবিক, এত বেশি নদী ভাঙন, তুমি যদি আমার মেঘনার আহ তুমি যদি মেঘনার যে ভাঙন সেটা দেখো, মানে একটা ইন্টায়ার ইউনিয়ন হচ্ছে মেঘনা ভেঙে নিয়ে যায় জাস্ট 1-1.5 বছরের ব্যবধানে। সো এই যে এক্সট্রিম রিভার ইরোশন, রিভার ব্যাংক ইরোশন, এটা তো জলবায়ু পরিবর্তনের এটার সাথে লিঙ্ক আছে। তো এই বিষয়গুলোর জন্য না, জলবায়ু পরিবর্তনকে আমি কখনোই আমার এলাকায় থাকাকালীন সময়, আমার কমিউনিটিতে থাকাকালীন সময় আমি কখনোই শুনি নাই যে কেউ জলবায়ু পরিবর্তনকে এটার জন্য দায়ী করে। সবাই হচ্ছে ওকে, আল্লাহ নিয়ে গেছে, কি করব,
ওরা পাপই এই জন্য নিয়ে গেছে, মানুষ এত বেশি পাপ করে এই জন্য আল্লাহ এটার ফল দেখে, এরকম বিভিন্ন ধরনের গল্প হয়, এরকম বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হয়। বাট ওই যে এটার জন্য যে কালপিট অন্য কেউ হতে পারে, এটা আসলে ওই কমিউনিটির ভিকটিম মানুষজন জানে না। তো এইটা শহর অঞ্চলে হয়তো কেউ কেউ জানে, শিক্ষিতদের ভিতরে কেউ কেউ হয়তো অল্প বিস্তর জানে। বাট ওভারঅল যদি বলি, আসলে জলবায়ু পরিবর্তন নিয়ে জানাশোনা বা সচেতনতা এখনো আমাদের ম্যাস পিপলের ভিতরে খুবই কম, খুবই কম। আমি যেটা দেখেছি আসলে, কেউ জানলেও জাস্ট যে ওকে ক্লাইমেট চেঞ্জ বলতে কিছু একটা আছে এই সেই, মানে বাট ইন ডিটেলস বা একটু ভালো ধারণা আসলে আমাদের ওই যে বললাম 91%, আর এর বাইরে মনে হয় 8% বা 8%, নিয়ার অ্যাবাউট 8% ছিল যারা হচ্ছে মোটামুটি ওকে জলবায়ু পরিবর্তন সম্পর্কে শুনেছে। আর নদী ভাঙন বা এই যে অতিরিক্ত পরিমাণে বন্যা হয়, এটার কারণ কোনো না কোনো ভাবে জলবায়ু পরিবর্তন, এটা সম্পর্কে তারা বেসিক ধারণা রাখে। সো আর 1%-এরও কম হয়তো তারা মোটামুটি ধারণা রাখে যে এই বিষয়গুলো নিয়ে। সো এইটা আসলে আমি যদি মনে করি, আমরা যখন পরবর্তীতে টাউন হল মিটিং করি, পরবর্তীতে ফিডব্যাক মিটিং করি, ওই জায়গাটাতেও কিন্তু আমরা সিনারিটা কাইন্ড অফ সেম পাই। সো আমার কাছে মনে হয় যে আমাদের ওভারঅল সিনারিটা যদি ভাবি, আমাদের ওভারঅল সিনারিটা কিন্তু এরকমটাই অনেকটা। আমাদের ওভারঅল সিনারিতে আসলে আমাদের ম্যাস পিপল এখনো এইসব বিষয়গুলো নিয়ে খুব বেশি জানেও না, বা খুব বেশি আমি যতটুকু মনে করি এখন গ্রাজুয়ালি অনেকেই জানছে, বা অনেকেই এই যে আমাদের স্ট্রাইক হচ্ছে, এই যে আমরা এত বেশি কথা বলছি, এটা থেকে আস্তে আস্তে হয়তো বিষয়টার সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে। বাট টিল নাও আমার কাছে মনে হয় যে খুব সীমিত পরিসরে মানুষ এটা নিয়ে ধারণা রাখে। এই যে ম্যাস পিপল যে জানে না যে আসলে জলবায়ু পরিবর্তন কি, আমরা তরুণরা আসলে কি করতে পারি যে তাদেরকে জানান দেওয়ার জন্য? এই জায়গাটাতে কিন্তু ঐশিকা আমাদের তরুণদের কাজ বেশি। যেমন আমরা হচ্ছে, যেমন তুমি লাল সবুজের কিছু অ্যাক্টিভিটি যদি দেখো, যে আমরা কিন্তু কমিউনিটি পর্যায়ে একদম যেমন আমরা নদীর ওপারে আমরা কিছু উঠান বৈঠক করি। আমরা মানুষকে সহজ ভাষায়, তাদের ভাষায়, তাদের মতো করে বোঝানোর চেষ্টা করি যে আসলে এই এই কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এটার ফলে এই ইম্প্যাক্ট হতে পারে। যেমন আমরা মেহেন্দিগঞ্জের কৃষকদেরকে শেখাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের ফলে এইভাবে হয়তো আর 2 বছর 4 বছর পরে আপনারা এই জায়গায় আপনাদের কৃষি কাজ করতেই পারবেন না, আপনাদের পুকুরে মাছ চাষ করা পসিবলই হবে না। সো এইটার জন্য আপনাদের এই সমস্যা হচ্ছে, তো এটা নিয়ে আপনারা কি করতে পারেন তাদের সাথে ডিসকাস করছি। আমরা বিভিন্ন বিষয় তাদেরকে সাজেস্ট করছি যে ওকে এই মেথড গুলো আছে, এটা কি করা যায়। তো এই বিষয়গুলো নিয়ে সম্পর্কে আমরা কিন্তু একদম রুট পর্যায়ে, আমার মনে হয় যে আমরা যেটা বলি যে তোমার জলবায়ু পরিবর্তন নিয়ে কাজের বিষয়টা হওয়া উচিত নিচ থেকে উপর। যেমন এটাকে আমরা বটম আপ অ্যাপ্রোচ বলি, যেটা হচ্ছে তোমার আহ বা লোকালের অ্যাডাপ্টেশনের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি হচ্ছে তোমার এটা হবে বটম আপ অ্যাপ্রোচে। লাইক হচ্ছে কমিউনিটি পিপলরা তারা তাদের যে সমস্যা সেটা নিয়ে তারা বুঝবে, আমরা হয়তো সেক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিতে পারবো, like আমরা তাদেরকে বুঝতে সহায়তা করতে পারবো, বাট তাদের যে সমস্যা সেটা তারা আইডেন্টিফাই করবে, এটার সলিউশন কিভাবে সে হবে সেটা তারা আইডেন্টিফাই করবে, তারা ডিসাইড করবে। এবং তাদের লিডারশিপে, তাদের সরাসরি ফাইন্যান্সিং এ, মানে তারা হচ্ছে এটা নিয়ে কাজ করবে। আমরা সেক্ষেত্রে হয়তো তাদেরকে সাপোর্ট দেবো। তো এই যে বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদেরকে একদম রুট পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে হচ্ছে কাজ করতে হবে, এবং এই কমিউনিটির মানুষদেরকে ছোট ছোট আকারে হচ্ছে কমিউনিটির মানুষদেরকে ইন্সপায়ার করতে হবে, তাদেরকে শেখাতে হবে। মানুষ যখন বুঝতে পারবে যে আসলে এটা এটা একটা সমস্যা, এবং এটার সমস্যাটার আসলে ফলটা তাদেরকেই ভোগ করতে হচ্ছে, বা 10 বছর পরে তাদেরকেই করতে হবে, তখন কিন্তু তারা আসলে বিষয়গুলোতে নিজেদের ইনক্লুড করবে, বা এটা নিয়ে কাজে আগ্রহ পাবে। তো আমাদের কাজটা হবে আসলে এই ক্লাইমেট অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, এবং হচ্ছে এডুকেশন, মানে ক্লাইমেট এডুকেশনটা আরো বেশি ব্যাপক হারে এনশিওর করা। যেমন হচ্ছে তুমি যখন, আমরা যদি একদম আমরা ইয়তটা, যেহেতু তোমার প্রশ্নটা অনেকটা এরকম ছিল যে ইয়তটা কি করতে পারি, আমরা ইয়তটা বিভিন্ন পেয়ার লার্নিং করতে পারি। তুমি তোমার বাবা মাকে বলতে পারো যে, মানে আব্বু আম্মুকে শিখাতে পারো, বলতে পারো যে এই কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, তারা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করছে, বা তারা আসলে ডেইলি লাইফে কিভাবে হচ্ছে এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারে, সেটা সম্পর্কে তুমি যতটুকু জানো সেটা তুমি তোমার বাবা মার সাথে শেয়ার করতে পারো। আমরা সবাই যদি এভাবে হচ্ছে আমাদের বাবা মা, আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলি যারা আছে, তাদের সবাইকে এই জায়গাটাতে আমরা যদি এনশিওর করতে পারি যে তারা এই বিষয়টা নিয়ে সচেতন, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে একটা বড়, লাইক তুমি তোমার ফ্যামিলির ভিতর থেকে, তুমি তোমার কমিউনিটিতে থেকে যদি তোমার কন্ট্রিবিউশনটা এনশিওর করো, তাহলে কিন্তু একটা ম্যাস পিপলের কাছে আমরা রিচ করতে পারি। তো আমার মনে হয় এটাই, এর বাইরেও অনেক কিছু আহ, করতে পারি। তো
খুবই মানে অ্যাডভাইস গুলো খুবই আসলে খুবই কার্যকর ছিল। তো এখন ভাইয়া, তুমি এবং লাল সবুজ সোসাইটির ক্লাইমেট অ্যাকশন নিয়ে পরবর্তী ভবিষ্যৎ প্ল্যান কি? ওশিকা, আমি যেটা বললাম যে প্রথমে আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফার্স্ট থিং আমার কাছে যেটা মনে হয় যে আমার নিজের জন্য যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমি অনেক কিছুই জানি না। আমাকে হচ্ছে আরো বেশি জানতে হবে আমি যতটুকু জানি। এর পাশাপাশি আমি চেষ্টা করছি রিসেন্টলি আরো বেশি আহ এটা নিয়ে পড়াশোনা করার এবং হচ্ছে আসলে এটার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমার কাছে যেটা মনে হয় যে ফার্স্ট থিং আমাদের এজ এ পার্সন আমার যেটা মনে হয় যে আমার ফার্স্ট থিং হচ্ছে আসলে আর তুমি প্রথমে যেটা বলছিলে যে অ্যাডভোকেসিতে বা হচ্ছে বিভিন্ন সেমিনারে বিভিন্ন ইভেন্টে আমরা যারা কথা বলি আমাদের আসলে ফার্স্ট থিং যেটা সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে আরো বেশি প্রস্তুত করতে হবে। আমি নিজেই মনে করি যে আমি যে অনেকগুলো বিষয় আমার যে ল্যাকিংস আছে সেটা হচ্ছে আমাকে ফার্স্টলি সেটা হচ্ছে আমাকে এনশিওর করতে হবে যে এই বিষয়গুলো আমি আরো সুন্দরভাবে জানি, আরো সুন্দরভাবে হচ্ছে বুঝতে পারি। সো আমি ফার্স্ট রিসেন্টলি এখন আমি যেটা সব থেকে বেশি প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে আমি এসব নিয়ে চেষ্টা করছি নিজের লার্নিংটা আরো বেশি এনরিচ করার। সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি ব্যক্তিগতভাবে যদি বলতে হয়। এট দ্য সেম টাইম সংগঠনের ক্ষেত্রে লাল সবুজ নিয়ে আমাদের রিসেন্টলি আমাদের সব থেকে বেশি যেটা নিয়ে ভাবনা সেটা হচ্ছে আমরা লাল সবুজ সোসাইটির সাস্টেনেবিলিটি নিয়ে ভাবছি। আমরা চাচ্ছি যে এটা একটা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে একটা লম্বা সময় ধরে চালু থাকবে, রানিং থাকবে। এখানে ওশিকাদের মতো অনেকে আসবে, এখানে ওশিকাদের পরবর্তী যে জেনারেশন তারা আসবে, তারা এখানে কাজ করবে, তারা এখানে নিজেদেরকে ইনভেস্ট করবে। যে সুযোগ সুবিধাগুলো আমরা পেয়েছি আজকের হয়তো আমার রাকিব হয়ে ওঠার বা এরকম অনেকেরই হচ্ছে নিজেদের জায়গায় আজকে যে জায়গায় আছে সেই জায়গায় হচ্ছে লাল সবুজ সোসাইটির অনেক বড় একটা কন্ট্রিবিউশন আছে। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এটাকে আমরা চাচ্ছি। যদি তুমি বলো যে আমার চাওয়া বা আমার ইচ্ছা কি সেটা হচ্ছে যে এই অর্গানাইজেশনটাকে আমরা হচ্ছে একটা সাস্টেনেবল প্ল্যাটফর্মে গিয়ে প্ল্যাটফর্ম করতে যাচ্ছি। এটার জন্য যা যা প্রয়োজন আমাদের হচ্ছে আর এখন আমরা তোমার বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে কাজ করছি, আমরা বিভিন্ন ধরনের পলিসি করছি, আমরা কিভাবে ফান্ড রেজ করা যায় সেই সব নিয়ে ভাবছি। তো এইসব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা সময় দিচ্ছি এবং আমরা চাচ্ছি যে ডিউরিং আওয়ার টাইম আমরা হচ্ছে এটাকে কোনো একটা মেকানিজমে এটাকে একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম করবো। যদি এটা ভলান্টিয়ারিজম প্ল্যাটফর্ম হিসেবে থাকবে বাট ইটস লাইক যে এটা এখন যেভাবে আহ, সুন্দরভাবে হচ্ছে এই যে এত এত হাজার হাজার ইউথদেরকে এখন আমাদের সারা দেশে মোর দ্যান 2000 ইউথ আমাদের সাথে কানেক্টেড। আমরা 32 ডিস্ট্রিক্টস আমরা কাজ করি, দেশের বাইরে নেপালেও আমাদের কার্যক্রম আছে এখন। তো এই যে এত এত কার্যক্রম গুলো আমরা সবসময় চাই যে এটাকে যাতে কন্টিনিউয়াসলি এটাকে রান করা যায়। তো সেটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি এবং তুমি যদি বলো আমার লক্ষ্যমাত্রা কি লাল সবুজ নিয়ে বা আমার এক্সপেকটেশন কি, আমার এক্সপেকটেশন লাল সবুজ থেকে এটাই যে লাল সবুজ একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম হবে। উম, তো আমাদের সময়ও প্রায় শেষের দিকে। হ্যাঁ, তো শেষে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমাদের যারা নতুন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? লার্ন লার্ন লার্ন, জাস্ট অনেক বেশি জানো, শিখো, বুঝো, দেন হচ্ছে অ্যাকশন। সো দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে হচ্ছে এটা নিয়ে জানতে হবে, তোমাকে এটা বুঝতে হবে এবং এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। তো এই তিনটা বিষয় আমার মনে হয় যে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং আমাদের তরুণদের জন্য হচ্ছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যারাই কাজ করতে আসবা বা যারা এখন কাজ করো, আমার উপদেশ না, আমার নিজের যে মানে উপদেশ দেওয়ার মতো কেউ আমি না। আমার নিজের যেটা আন্ডারস্ট্যান্ডিং বা আমি নিজে যেটা মনে করি সেটা সেটা হচ্ছে যে আমাদেরকে এই সেক্টরে জলবায়ু নিয়ে কাজ করতে হলে, ইফেক্টিভলি কাজ করতে হলে তোমাকে জানতে হবে, তোমাকে বুঝতে হবে এবং তোমাকে হচ্ছে অ্যাকশনে যেতে হবে। লাইক শুধু রাস্তায় নেমে আমরা যেটা করি ইটস গুড, অন এসপেক্ট থেকে ভালো, বাট এটাকে হচ্ছে বেস্ট হিসেবে করতে হলে আমাদেরকে জানাশোনার কোনো বিকল্প নেই। তো আমার আসলে উপদেশ বলবো না, আমার অনুরোধ যে যারাই হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করতে চাও তারা হচ্ছে এই পরিবর্তনটা কেন হচ্ছে, এটার জন্য কারা দায়ী, কিভাবে এটাকে প্রশমন করা যায়, কিভাবে হচ্ছে এটার সাথে খাপ খাওয়ানো যায়, এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা নাও। দেন হচ্ছে এটা নিয়ে কি কি ধরনের কাজ করা যায় সেটা বুঝতে শিখো এবং সেই অনুযায়ী অ্যাকশনে যাও। ডিসকাশন অনেক হতে পারবে,
আমরা 1 ঘন্টা ধরে ডিসকাস করছি, হয়তো আরো 5 ঘন্টা 10 ঘন্টা ডিসকাস করতে পারবো। অনেকেই ডিসকাস করে, বাট ক্লাইমেট ডিসকাশন আমার মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে হয়েছে। এখন আসলে ক্লাইমেট অ্যাকশনটা অনেক বেশি দরকার। তো আমার তরুণ প্রজন্মের যারা হচ্ছে সামনের দিনগুলোতে আসবে, আমি আসলে তাদেরকে অনুরোধ করবো এই ক্লাইমেট অ্যাকশনে যাতে তোমার কন্ট্রিবিউশন থাকে, তোমাদের কন্ট্রিবিউশন থাকে। তাহলে আসলে সবার কন্ট্রিবিউশন থাকলে তাহলে আসলে এটা অ্যাচিভ করা সম্ভব হবে। অনেক অনেক ধন্যবাদ ঐশিকা। তো ভাই আমাদের সময়ও প্রায় শেষ। আহ অনেক ভালো লাগলো তোমার সাথে এত সুন্দর একটা আড্ডা দিতে পেরে। আমি এবং দর্শক অনেক কিছু আজকে এই সেশন থেকে জানতে পেরেছি। তো আহ, যেহেতু আমাদের সময়টা শেষ, শেষে শেষে আমাদের এই আজকের এই পর্ব শেষ করার সময় হয়েছে। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং ভালো রেখো এবং চোখ রেখো লাল সবুজের পর্দায়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ঐশিকা, এবং লাল সবুজ প্রকাশকে। লাল সবুজ প্রকাশ একটা লম্বা সময় পরে আবার তার কার্যক্রম শুরু করেছে। আমি আশা রাখবো যে লাল সবুজ প্রকাশ অনেক অনেক দারুণ কাজ করবে। এবং এইরকম ঐশিকাদের কাছে আমার এক্সপেকটেশন যে ঐশিকারা এরকম যে গল্পগুলো, আমি যদিও প্রজন্মের জলবায়ু যুদ্ধ, আমি জলবায়ু যুদ্ধ বলতে আমি খুব ভয় পাই, আমি যে পরিমাণ কাজ করি সেটাতে সাথে এটা যায় না। বাট আমাদের বাংলাদেশের অনেক অনেক জলবায়ু যোদ্ধা আছে যারা খুব মার্জিনালাইজ কমিউনিটিতে কাজ করে। আমি চাইবো যে এই লাল সবুজ প্রকাশের এই আয়োজনের মাধ্যমে এই একদম রুট পর্যায়ের এই জলবায়ু যোদ্ধাদেরকে সকলের সামনে তুলে ধরবে লাল সবুজ প্রকাশ। সেই আশা রেখে ঐশিকা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বেশি ভালো লেগেছে তোমার সাথে আজকের আড্ডায় অংশগ্রহণ করতে পেরে। এবং লাল সবুজ প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের আড্ডায় আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।